আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। আজকে আমি বাংলা প্রথম পত্র থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি নিয়ে আলোচনা করব। ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের পহেলা বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে এক সম্মিলিত সুর বা সমস্বর। কিন্তু কবিতায় সামাজিক ঐকতান বোঝাতে কবি এক শ্রেণীর মানুষের সাথে অন্য শ্রেণীর মানুষের বন্ধনকে বুঝিয়েছেন। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মসমালোচনামূলক কবিতা। এ কবিতায় জগৎ ও জীবন সম্পর্কে কবির গভীর উপলব্ধির পরিচয় পাওয়া যায়। দীর্ঘ জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবি অনুভব করেছেন এই বিশ্বজগতের অনেক কিছুই তার অজানা, অদেখা রয়ে গেছে। জ্ঞানের দীনতার কারণেই বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে তার কাব্যভাণ্ডারকে পূর্ণ করেছেন। সকল মানুষের অন্তরের সৌন্দর্যকে তিনি আয়ত্ত করতে পারেননি। সমাজের উচ্চাসনে ছিলেন বলে চাষি, তাঁতি, জেলে এসব শ্রমজীবী, হতদরিদ্র, অপাংতেয় মানুষ যারা জীবন সংসারের চালিকা শক্তি, তাদেরকে অনুভব করতে পারেননি। তাই ভবিষ্যতে তিনি এমন একজন কবির আবির্ভাব কামনা করেছেন যিনি উপেক্ষিত, অবহেলিত মানুষের মনোবেদনা বুঝবেন এবং তাদের জীবন জীবিকার কথা নিজের লেখায় তুলে ধরবেন। কেননা তিনি জানেন তাদের যথাযোগ্য মর্যাদা না দিলে সমাজের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে এবং তাদের উপস্থিতি ছাড়া শিল্প সাহিত্য অপূর্ণ থেকে যাবে। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। এখানে বিপুলা শব্দটি বিশাল প্রশস্ত অর্থে ব্যবহৃত হয়েছে। নারীবাচক শব্দ হিসেবে বিপুলা বলে পৃথিবীকে বোঝানো হয়েছে। এখানে পৃথিবীর বিশালত্ব তুলে ধরেছেন কবি উক্ত চরণগুলোতে। এই বিশাল ব্রহ্মাণ্ডের অনেক কিছুই তার কাছে অজানা, অচেনা রয়ে গেছে। ক্ষুদ্র এ জীবনে একজন মানুষের পক্ষে জগতের সমস্ত কিছু জানা সম্ভব নয়। কবির পক্ষেও তা সম্ভব হয়নি। এখানে কবি নিজের জ্ঞানের দীনতা প্রকাশ করতেও কুণ্ঠিত হননি। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। জীব জড়বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে বিশ্বজগৎ, কিন্তু বিশাল পৃথিবীর বিচিত্র আয়োজনের অনেক কিছুই কবির অগোচরে রয়ে গেছে। তার পক্ষে এ বিশাল পৃথিবী ভ্রমণ করা সম্ভব হয়নি। তাই কবি মনে করেন তার মন ক্ষুদ্র এক কোণে আবদ্ধ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত, আছে যাহে অক্ষয় উৎসাহে। এখানে জ্ঞানের সীমাবদ্ধতায় কবির ক্ষোভের কথা বলা হয়েছে। যেহেতু কবি বিশাল পৃথিবীর ক্ষুদ্র এক কোণের বাসিন্দা, পৃথিবীর বিচিত্র বিষয় কবির অজানা, তাই নিজের জানার সীমাবদ্ধতা ঘোচানোর লক্ষ্যে অক্ষয় উৎসাহে কবি ভ্রমণ কাহিনী পড়ে জ্ঞান তৃষ্ণা নিবারণের চেষ্টা করেন। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। কবি নিজের জানার পরিধিকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর বিভিন্ন রকম গ্রন্থাদি পড়ে সেসব থেকে জ্ঞান লাভের চেষ্টায় যেখানে যে বস্তুই পান তাই সংগ্রহ করেন।
জ্ঞানের দীনতাই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। জ্ঞানের দীনতা বলতে মানুষের জানার সীমাবদ্ধতাকে বোঝানো হয়েছে, যে কারণে নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে কবি নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। একজন শিল্পী সকল দেশ, কাল এবং সময়ের সম্পদ, যে কারণে তার বিশাল দায়িত্ব। প্রকৃতির নানা উপাদান নিয়ে পৃথিবীর নানা প্রান্তের কবিগণ সাহিত্য রচনা করেন, কিন্তু কবি তার সাহিত্য রচনায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপকরণ ব্যবহার করলেও তার সাধনা অর্থাৎ তার কাব্য ও সঙ্গীতের ক্ষেত্রে যে স্বর সাধনা করেছেন তাতে ঘাটতি রয়ে গেছে বলে মনে করেন, কেননা সেখানে মেঠো মানুষের সুর সমন্বিত হয়নি। অর্থাৎ এখানে বৈশ্বিক কবি হিসেবে স্বীকৃতি অর্জনের যোগ্যতার ব্যাপারে তিনি সন্দিহান। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। এখানে প্রকৃতির ঐকতান স্রোত বলতে বিশ্বব্যাপী প্রকৃতির বিচিত্র আনন্দের মাঝে কবিদের ভাবনার ঐক্যকে বোঝানো হয়েছে। কবিগণ জীবনের বিচিত্র অনুভব ও অভিজ্ঞতা তাদের রচনায় নানাভাবে প্রকাশ করে থাকেন। তাদের সবার সাথে কবি নিজের যোগ খুঁজে পান, কিন্তু কবি তার জীবনযাত্রা ও সামাজিক অবস্থানের কারণে শ্রমজীবী মানুষের সঙ্গে মেশার সুযোগ পাননি। জীবনের শেষ সময়ে এসে এটাকে নিজের ব্যর্থতা ও অপূর্ণতার কারণ বলে মনে করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। সমাজের শ্রমজীবী মানুষের বিশাল কর্মজগতই প্রকৃত জগৎ, তাদের উপর নির্ভর করেই এগিয়ে চলে জীবনের ধারা, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীর শ্রমের উপর ভর করে চলে জগৎ সংসার, কিন্তু তাদেরকে তাদের যোগ্য মর্যাদা দেওয়া হয় না। কবি এসব হতদরিদ্র মানুষের কাছ থেকে অনেক দূরে তার সীমাবদ্ধ অবস্থানের কারণে বৃহত্তর সমাজ ও প্রকৃতি নির্ভর এসব মানুষের জীবন ব্যবস্থা প্রত্যক্ষ করতে ব্যর্থ হয়েছেন বলে, তার সাধনাও ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। এখানে সংকীর্ণ বাতায়ন বলতে সীমাবদ্ধ অবস্থানকে বোঝানো হয়েছে। মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা, তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। জীবনে জীবন যোগ করা বলতে বৃহত্তর জীবনের সাথে ক্ষুদ্রতর জীবনের সংযোগ স্থাপনকেই বোঝান। শিল্প সাধনাকে পূর্ণতা দেওয়ার জন্যে জীবনে জীবন যোগ করা প্রয়োজন, অর্থাৎ বৃহত্তর জীবনের সাথে ক্ষুদ্রতর জীবনের সংযোগ ঘটাতে না পারলে, তাদের সুখ দুঃখকে উপলব্ধি করতে না পারলে, শিল্প সাহিত্যে শ্রমজীবী মানুষের অবদান যথাযথভাবে স্বীকৃত না হলে শিল্পীর সৃষ্টি কৃত্রিম পণ্যে পরিণত হয়। কারণ জীবনের সঙ্গে সম্পর্কহীন সাহিত্য কৃত্রিম, আর কৃত্রিম সাহিত্য নিঃসন্দেহে ব্যর্থ। কবি সারা জীবন সুরের সাধনা করেছেন, কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে
তার মনে হয়েছে সমাজের শ্রমজীবী মানুষের সুখ দুঃখকে তিনি তার কাব্যে গানে তুলে ধরতে পারেননি। এই বিষয়টিকে নিজের অপূর্ণতা বলে স্বীকার করেছেন। আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে, হয় নাই সে সর্বত্র গানে। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এই বিশাল পৃথিবীতে কবি বিচিত্র ধরনের কবিতা রচনা করেছেন। অগণিত মানুষের কথাও কবিতায় বলার চেষ্টা করেছেন। অর্থাৎ তার কবিতা বিচিত্র পথে বিচরণ করলেও জীবনের সব স্তরে পৌঁছাতে পারেনি। যিনি শ্রমজীবী মানুষের আত্মার আত্মীয় হয়ে তাদের অন্তরের কথা সাহিত্যে তুলে ধরবেন, এমন কবির প্রত্যাশায় আছেন। তাই তিনি এমন কবির প্রত্যাশায় আছেন যিনি শ্রমজীবী মানুষের আত্মার আত্মীয় হয়ে তাদের অন্তরের কথা সাহিত্যে তুলে ধরবেন। মূলত নিজ কাব্যসাধনার অপূর্ণতা পূরণের মানসেই কবির এই প্রত্যাশা। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বাড়ি। কবি এখানে সেই অখ্যাতজনের কবিকে আহ্বান করেন তাদের হৃদয়ের জ্বালা অনুভব উপলব্ধি করার জন্য। অবজ্ঞায় অবহেলায় যাদের মনে আনন্দ নেই, তাদের প্রাণে আশা জাগিয়ে তোলার জন্য। মরুভূমির বালির নিচে যেমন পানি আছে, তেমনি তাদের শুষ্ক রুক্ষ মনেও আনন্দের উৎস আছে, যা জাগিয়ে তোলার দায়িত্ব কবির। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। এখানে সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় বলতে সাহিত্যে জীবনের সর্বপ্রান্তস্পর্শী সমস্বর বা ঐকতানকে বোঝানো হয়েছে। এখানে কবি এগিয়ে চলা পৃথিবীতে দুঃখ সুখ সহ্য করা নির্বাক নতশির মানুষের কথা জীবনের সর্বপ্রান্তস্পর্শী সাহিত্য জগতে তুলে ধরার জন্য অনাগত ভবিষ্যতের সেই মহৎ কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।